নমস্কার। সাহিত্য সাগরিকার আসরে সকলকে স্বাগত জানাই। আজ আমি পাঠ করছি শৈলজানন্দ মুখোপাধ্যায়ের প্রতিনিধি। কাঠের কারবার করিয়া হারাধন বেশ 2 পয়সা রোজগার করে। কারবারের জন্য 12 মাস তাহাকে শহরেই থাকিতে হয়। শহরের এক প্রান্তে ছোট্ট একখানি বাড়ি করিয়াছে। টাকা করিয়েও যে কিছু না করিয়াছে তাহা নয়। হারাধন আর তাহার স্ত্রী কামিনী সন্তানাদি হয় নাই, হইবার আশাও আর নাই। কাজেই জীবনে দুঃখ যদি তাহাদের কোথাও থাকে তো এইখানে। কামিনী তাই মাঝে মাঝে বলে, সবই তো করলে, কিন্তু এসব তোমার খাবে কে? হারাধন বলে, কেন তুমি? কামিনী বলে, না, সে আশীর্বাদ আর করো না, তোমার আগেই আমি যেন চলে যেতে পারি। এমনি সব দুঃখের কথা তাহাদের প্রায়ই হয়। বিষয় সম্পত্তি ধন দৌলতের কথা উঠলেই তাহাদের মনে হয় সবই বৃথা। এত কষ্ট করিয়া আজ জীবন সঞ্চিত যে অর্থ সম্পদ তাহারা রাখিয়া যাইবে, 5 ভূতে হয়তো তাহা একদিন লুটিয়া খাইবে। ভগবান কেন যে এমন করিলেন কে জানে। হারাধন তাহার বাড়ির পাশেই ছোট ছোট আরো 2খানা বাড়ি তৈরি করিয়াছে। সেগুলি ভাড়ায় খাটে। বর্ধমান জেলার ছোট্ট শহর, সব বাড়ির ভাড়াটাই সবসময় থাকে না। 1-1খানা বাড়ি প্রায় খালিই পড়ে থাকে। সে বছর শ্রাবণ মাস, বর্ষাকাল, সারাদিন রাত ঝমঝম করিয়া বৃষ্টি পড়িতেছে। হারাধনের বেশ মনে পড়ে, সেদিন সে তাহার কাঠের গুদামে যায় নাই, রাস্তার ধারে বৈঠকখানায় বসিয়া বসিয়া চা খাইতেছিল। এমন সময় একটা ঘোড়ার গাড়ি তাহার দরজায় আসিয়া দাঁড়াইল। দূরের শহর হইতে 2-1জন মারোয়ারি মক্কেল স্টেশন হইতে ঘোড়ার গাড়ি করিয়া মাঝে মাঝে তাহার বাড়িতে আসে বটে, কিন্তু গাড়ির দরজা খুলিয়া বৃষ্টির জলে ভিজিতে ভিজিতে যে ভদ্রলোক তাহার কাছে আসিয়া দাঁড়াইল, মুখের চেহারা দেখিয়া তাহাকে তাহার মক্কেল বলিয়া মনে হইল না। নতুন খরিদ্দার হয়তো কাঠ খরিদ করিতে আসিয়াছে, এমনও হইতে পারে। হারাধন বলিল, বসুন। না। বলিল, আগে না, বসবো না, আপনার কাছে বিশেষ প্রয়োজনে এসেছি। কি প্রয়োজন বলুন? ভদ্রলোকের বয়স বেশি নয়, চেহারা দেখিয়ে মনে হয় তখনও 30 পার হয় নাই। বলিল, এসেছিলাম অনাথ কবরেজের কাছে। আমার স্ত্রীর ভয়ানক ব্যারাম, তারই চিকিৎসা করাতে। হারাধন বলিল, হ্যাঁ, অনাথ বেশ ভালো কবিরাজ, বেশ নামডাক আছে। আগে হ্যাঁ, তাই শুনে এসেছি অনেক দূর থেকে। কোত্থেকে আসছেন? মানভূম জেলার পাথরকুচি গ্রাম থেকে আসছি, সেইখানেই আমার বাড়ি। হারাধন বলিল, আপনার আসল কথা তো এখনো শুনিলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা হয়? আপনি বসুন। চেয়ারও ছিল, বেঞ্চিও ছিল। ভদ্রলোক চেয়ারে না বসিয়া বেঞ্চিতে বসিল। বলিল, কবরেজ মশাই বললেন 5-6 মাস ধরে ওষুধ খেতে হবে। আগে হ্যাঁ, কবরেজি ওষুধ একটু বেশি দিন ধরেই খেতে হয়। তাই ভাবছি বাড়ি ফিরে যে আর কি করব, এখানেই থাকি। স্ত্রীরও চেঞ্জ হবে, ওষুধও খাওয়া হবে। তিনিই বলে দিলেন, কেটো হারাধন। আগে এই হ্যাঁ, হারাধন বাবুর 1খানা বাড়ি। হারাধন বলিল, আপনার লজ্জিত আবার কিছু নেই, আমি কাঠের ব্যবসা করি কি না, তাই আমাকে সবাই কেটো হারাধনই বলে। তাতে আর কি হয়েছে বলুন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, 1খানা বাড়ি আপনার চাই, কেমন, এই তো? ভদ্রলোক বলিল, আগে হ্যাঁ। হারাধন বলিল, তা বেশ, আমার এই পাশের বাড়িখানাই খালি আছে, ওইটাতেই থাকুন। ভাড়া কত? 10 টাকা। ভদ্রলোক যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। বলিল, বাঁচালেন মশাই, এই বর্ষাকাল, স্ত্রীর শরীর খারাপ, ছোট মেয়েটাকে নিয়ে সেই ভোর থেকে ভিজছি। তাহলে আপনার? হারাধন বলিল, বাসার জিনিসপত্র, মানে এই বাসন কোসন, বিছানা বালিশ। আগে না, সেসব কিনে নেব, এখানে সবই তো পাওয়া যায়। এই বলিয়া ভদ্রলোক উঠিয়া দাঁড়াইল। অর্থাৎ দয়া করিয়া এবার
তাকে বাড়িখানে দেখাইয়া দিলেই হয়। হারাধন বলিল, কিন্তু দেখুন, রান্না বান্নার আসবাবপত্র কিনতেই আপনার এবেলা কেটে যাবে। রাঁধবেনই বা কখন, খাবেনই বা কখন? তার চেয়ে এক কাজ করুন, আপনার স্ত্রীকে আর ছেলেকে গাড়ি থেকে নামিয়ে আমার বাড়ির ভেতর পাঠিয়ে দিন। আপনি বরং বাড়িখানা দেখে শুনে সব ঠিকঠাক করুন গে। এবেলা এখানেই খান, ওবেলা থেকে যা হয় একটা ব্যবস্থা করবেন। ভদ্রলোক যেন কৃতার্থ হইয়া গেল। কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ দন্তপাটি ঈষৎ বিস্তীর্ণ করিয়া তৎক্ষণাৎ গাড়োয়ানের ভাড়া চুকাইয়া দিয়া স্ত্রীকে গাড়ি হইতে নামিতে বলিল। দেখা গেল স্ত্রীর বয়স বেশি নয়, সুন্দরী এবং শীর্ণা। হয়তো এরকম ছিলেন না, রোগে ভুগিয়া ভুগিয়া দুর্বল হইয়া পড়িয়েছেন। সঙ্গে একটি 3-4 বছরের মেয়ে। মেয়েটি চমৎকার, মায়ের মতো সুন্দর মুখের চেহারা, গায়ের রং ধবধবে সাদা, রেশমের মতো কোঁকড়া কোঁকড়া এক মাথা চুল কাঁধের উপর আসিয়া পড়িয়াছে। ভদ্রলোকের নাম রঞ্জিত, স্ত্রীর নাম মালতী, আর মেয়েটির নাম বুলা। জাতিতে ব্রাহ্মণ, হারাধনের স্বজাতি, সুতরাং সেদিক দিয়া কোনো বাধা বিঘ্নই ঘটিল না। সারাদিন ধরিয়া রঞ্জিত তাহার নতুন সংসার পাতিল, আর এদিকে হারাধন গিনি ব্যস্ত হইয়া রইল মালতী আর বুলাকে লইয়া। মালতীকে লইয়া যত না, বুলাকে লইয়া তত। আহা, কেমন সুন্দর মেয়েটি! কামিনী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে বলিল, এমনি যদি তাহার একটি মেয়েও হইত। বুলাকে কোলে লইয়া হারাধনকে ডাকিয়া দেখাইল। হারাধন তাহার মুখের পানে তাকাইয়া বলিল, বাহ, বেশ মেয়ে। কামিনী বলিল, কিন্তু পরের মেয়ে, এক্ষুনি নিয়ে চলে যাবে। হারাধন বলিল, তা তো যাবেই, এবং শেষ পর্যন্ত গেল। রঞ্জিত অনেক টাকা খরচ করিয়া সংসারটি তাহার বেশ পরিপাটি করিয়া সাজাইয়াছে। রুগ্না স্ত্রী তাহার কাজকর্ম করিতে পারিবে না বলিয়া রাঁধিবার জন্য একজন ব্রাহ্মণ ব্যবস্থা করিয়াছে। সে রাত্রে অবশ্য কামিনী তাহাদের যাইতে দিল না। পরদিন সকালে মালতী ও বুলাকে লইয়া গিয়া রঞ্জিত তাহার সংসার পাতাইল। ছোট্ট বাড়িখানি হারাধনের বাড়ির পাশেই। দোতলার জানলা খুলিলে ও বাড়ির উঠোন দেখা যায়। কামিনীর কি যে হইল কে জানে। সেই দিন হইতে ঘন ঘন সে উহাদের বাড়ি যাইতে আরম্ভ করিল। বুলাকে একদণ্ড না দেখিলে তার যেন কিছুই ভালো লাগে না। রাত্রেও এক একদিন দোতলার জানলা খুলিয়া কামিনী ডাকে, বুলা। বুলা যদি জাগিয়া থাকে তো সাড়া দেয়, আর ঘুমিয়া যদি পড়ে তো মালতী উঠানে বাহির হইয়া আসিয়া ক্ষীণ কণ্ঠে বলে, ঘুমিয়ে পড়েছে দিদি। রাত্রে সেদিন কামিনীর আর ভালো ঘুম হয় না। সকালে উঠিয়া হয় সে নিজে গিয়া বুলাকে একবার দেখিয়া আসে, আর নয়তো বুলাকে আনিবার জন্য ঝি পাঠাইয়া দেয়। বাড়ির ভাড়া 10 টাকা, অথচ কামিনী ইহারই মধ্যে বুলাকে 10 টাকার জিনিস কিনিয়া দিয়াছে। মালতীকে এমনি দেখিলে ব্যারাম যে তার কোথায় তা সহজে বুঝিবার উপায় নাই। দুর্বল মালতী অনাথ কবিরাজের ওষুধ খায় আর উঠিয়া হাঁটিয়া বেড়ায়। রঞ্জিত বলে, ভালো লক্ষণ তো এখনো কিছু দেখছি না দাদা। অনাথ কবিরাজ নাকি বলিয়াছেন বহুদিনের পুরানো ব্যারাম, সারিতে বেশ কিছুদিন লাগিবে। কিন্তু মানুষের কখন যে কি হয় কিছুই বলা যায় না। হঠাৎ একদিন দেখা গেল মালতী শয্যা গ্রহণ করিয়াছে। উঠিয়া হাঁটিয়া বেড়াবার যে ক্ষমতাটুকু তার ছিল তাহাও আর নাই। কামিনী গিয়া দেখিল পেটের যন্ত্রণায় মালতী ছটফট করিতেছে, মুখখানা শুকাইয়া গেছে এবং তার ক্ষীণ কণ্ঠ আরও ক্ষীণ হইয়া আসিয়াছে। আর বুলা দাঁড়াইয়া আছে তার মুখের পানে তাকাইয়া। কামিনীর যত দুঃখ বুলার জন্য। মালতী শয্যা প্রান্তে গিয়া কামিনী বলল, বুলাকে আমি নিয়ে যাই মালতী, আমার কাছে রাখি গে। মালতী বলল, হাঁ দিদি, ওর বড় কষ্ট হচ্ছে। এই বলিয়া মালতী তাহার মুখের পানে একদৃষ্টে তাকাইয়া রইল। চোখ দুটি জলে ভরিয়া আসিয়াছে। হাত বাড়াইয়া
কামিনীর একখানি হাত চাপিয়া ধরিয়া অত্যন্ত ক্ষীণ ও করুণ কণ্ঠে কইল, আর জন্মে তুমি আমার দিদি ছিলে সত্যি। বুলাকে তুমি নিজের কাছে রাখো, যদি মরে যাই বুলা তোমারই হলো। কামিনীর চোখ দুটি ছলছল করিতে লাগিল। বুলাকে পার আনন্দে না মালতীর দুঃখে কে জানে। বুলাকে কোলের কাছে টানিয়া আনিয়া কামিনী জিজ্ঞাসা করিল, আমার কাছে থাকতে পারবি তো? হুঁ বলিয়া ঘাড় নাড়িয়া বুলা তাহার মুখের পানে তাকাইয়া ঠোঁটের ফাঁকে মৃদু একটুখানি হাসিল মাত্র। কামিনীর অতৃপ্ত মাতৃহৃদয় তখন কানায় কানায় ভরিয়া উঠিয়াছে। বুলাকে বুকে তুলিয়া লইয়া বাড়ি ফিরিয়াই কামিনী ডাকিল, ওগো শুনছ? হারাধন বাড়িতেই ছিল। বলিল, কি? এই দেখো কাকে নিয়ে এলাম। হারাধন বলিল, ও তো দিবারাত্রই আনছ, ও আর কি দেখব? কামিনী বলিল, না না, বুলার মা বললে আজ থেকে ও আমার কাছেই থাকবে। এই বলিয়া বুলাকে কোল থেকে নামাইয়া আনন্দের সংবাদ তার স্বামীকে সে আর না বলিয়া থাকিতে পারিল না। কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি বলিল, মালতী বললে ও যদি মরে যায় তো বুলা আমার। হারাধন বলিল, তাহলে করো, আজ থেকে মালতীর মৃত্যু কামনাই তুমি করো। কথাটা শুনিয়া কামিনী সত্যিই শিহরিয়া উঠিল। বলিল, ওগো সে কি কথা গো? বুঝিল কথাটা বলা তার ভালো হয় নাই। হাজারো বুলার মা তো, কিন্তু মানুষের রোগ ব্যাধির কথা কিছুই কি বলবার জো আছে? অনাথ কবিরাজ ওষুধও দেন, আশ্বাসও দেন। রঞ্জিত ঠিক সময় সময় ঘড়ি ধরিয়া অনুপান সহযোগে ওষুধটুকু মালতীকে প্রত্যহ খাওয়াইয়া থাকে, কিন্তু রোগিণী আরোগ্য লাভ করিতেছে বলিয়া মনে হয় না। মালতী আরও দুর্বল হইয়া গেছে। পুষ্টিকর ভালো ভালো ফল এখানে কিনিতে পাওয়া যায়। রঞ্জিত নিজের হাতে টাটকা ফল কিনিয়া আনে, নিজের হাতে আঙুর বেদানা শরবত করিয়া মালতীকে খাওয়ায়, কিন্তু মাসের পর মাস চলিয়া যায়, মালতী জিকে সেই একই অবস্থায়। বুলা আজকাল কামিনীর কাছেই থাকে, কামিনীর কাছেই খায়, কামিনীর কাছেই শোয়। পুত্র বৈকালিক নিজে গিয়া মাকে একবার দেখিয়া আনে কামিনী। মালতী সেদিন বলিল, ও তোমার কাছে বেশ আছে না দিদি? কামিনী বলে, হাঁ ভাই, কোত্থেকে এসে কি মায়া যে বসিয়ে দিলি। বুলাও আজকাল কামিনীকে ছাড়া থাকিতে পারে না, কামিনীও বুলাকে ছাড়া থাকিতে পারে না। বেশ আনন্দেই তাহাদের দিন কাটিতেছে। কামিনীকে বুলা প্রথম প্রথম মাসিমা বলিত, আজকাল মা বলে। হারাধন জিজ্ঞাসা করে, মা বলতে কে শেখালো ওকে? কামিনী হাসিতে হাসিতে বলে, আমিই শিখিয়াছি। হারাধন সেদিন কামিনীকে কাছে রাখিয়া বলিল, দেখো, বাড়িটার ভাড়া রঞ্জিতের কাছে প্রথম 2 মাস দিয়েছিলাম। আজ সকালে 2 মাসের ভাড়া দিতে এসেছিল, আমি নিলাম না। ভাবলাম ওর মেয়েটাকে নিয়ে এতই যখন ঘনিষ্ঠতা হলো। কামিনী বলিল, বেশ করেছো, খুব ভালো করেছো, আমিও তোমাকে বলবো ভাবছিলাম। দেখিতে দেখিতে 6 মাস পার হয়ে গেল। মালতী সারিলই না, বরং দিনে দিনে অবস্থা তাহার আরও খারাপ হইতে লাগিল। হারাধন একদিন রঞ্জিতকে ডাকিয়া পরামর্শ দিল, কবিরাজি চিকিৎসায় ফল যখন বিশেষ কিছু হচ্ছে না, তখন এক কাজ করো, ভালো একজন অ্যালোপ্যাথি ডাক্তার দেখাও। বিপিনবাবু রয়েছেন, জ্যোতিষবাবু রয়েছেন, আর না হয় একবার স্ত্রীকে কলকাতায় নিয়ে যাও। রঞ্জিতকে হারাধন আজকাল তুমি বলতে আরম্ভ করিয়াছে। রঞ্জিত বলিল, আর বলেন কেন দাদা, অ্যালোপ্যাথি ওষুধ উনি কিছুতেই খাবেন না। আমার তো ইচ্ছেই ছিল একবার মেডিকেল কলেজে নিয়ে যাই, কিন্তু ঘাড় নাড়িয়ে বলিল, অনেক করে বলে দেখেছি, বলে মরি তো মরব, তুমি আবার বিয়ে করো। এই বলিয়া এত দুঃখেও রঞ্জিত হাসতে লাগিল। হারাধন বলিল, আমারও তো ভাই ভালো বলে মনে হচ্ছে না। রঞ্জিত বলিল, প্রথম প্রথম বুঝতে পারিনি, কিন্তু এখন বেশ বুঝতে পারছি দাদা, ক্যান্সার হয়েছে। বুঝেও তুমি চুপ করে আছো? উপায় নেই দাদা। হারাধন বলিল, দাঁড়াও,
আমার স্ত্রীকে গিয়ে একদিন বুঝাতে বলবো। কামিনী একদিন মালতীকে বেশ ভালো করিয়া বুঝাইল। অনিচ্ছা সত্ত্বেও মালতীকে বুঝিতে হইল। প্রাণের দায় বড় দায়। মালতী বলিল, তা বেশ, বলছো যখন একবার কলকাতা থেকে ডাক্তার দেখিয়েই আসি। কিন্তু বুলা তোমার কাছে থাকবে দিদি, ওর আর কষ্ট কেন? কামিনী বলিল, হ্যাঁ, ও তো থাকবেই। তুই যাবি হাসপাতালে, ওকে সামলাবে কে? মালতী তাহার প্রাণে এক দৃষ্টে তাকিয়া রইল। বলিল, ভাগ্যিস তুমি ছিলে দিদি, নইলে ওর কষ্টের সীমা থাকতো না। বলিতে বলিতে তাহার দু চোখের কোণ উবাইয়া দর দর করিয়া জল গড়াইয়া আসিল। ধীরে ধীরে বলিল, কিন্তু আমি আর বাঁচব না দিদি, আমি বেশ বুঝতে পারছি। মিছেই টানা হেঁচড়া করবে, এবারও আমি বেশ আছি। কামিনী তাহার চোখের জল মুছাইয়া দিয়ে বলিল, ছি, ও কথা বলতে নেই, চুপ কর। তারপরের দিন মালতীকে কলকাতা যাইবার কথা, কিন্তু দেশ হইতে আরও কিছু টাকা আসিবে তাহারই অপেক্ষায় রঞ্জিত বসিয়াছিল। মনে মনে ভাবিল, দুটো দিনে এমন আর কি ক্ষতি হইতে পারে। হারাধন জিজ্ঞাসা করিল, কি হলো, গেলে না যে? রঞ্জিত বলিল, দেশ থেকে কিছু টাকার অপেক্ষা করছি, কাল পরশু এসে যাবে। হারাধন বলিল, আরে পাগল, সে কথা আমাকে বলতে হয়? কত টাকা চাই? ফিরে এসে দিয়ে দিও, তাহলেই হবে। সেই ব্যবস্থাই হইল। হারাধনের কাছে টাকা ধার লইয়া সেই দিন রাতেই তাহারা রওনা হইয়া পড়িবে। কিন্তু আশ্চর্য বিধাতার নিবন্ধ, সেই দিন বিকাল হইতে মালতীর পিঠের বেদনা এত বেশি বাড়িয়া গেল যে কলকাতায় যাওয়া আর তাহার ঘটিয়াও উঠিল না। শহরের বড় বড় 2-3 জন বড় ডাক্তারকে ডাকা হইল। তাহারা প্রাণপণে চিকিৎসা করিতে লাগিলেন। ইঞ্জেকশন দেয়া হলো, ঔষধ দেয়া হইল। একজন নার্স সমস্ত রাত্রি জাগিয়া তাহার সেবা করিতে লাগিল। বুলাকে ঘুম পাড়াইয়া কামিনী বসিয়া রইল শিয়রের কাছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই কিছু হইল না। পরদিন সন্ধ্যায় ঘরে তখন আলো জ্বালানো হইয়াছে। বুলার একখানি হাত কামিনীর হাতে ধরিয়া দিয়া মালতী বলিল, একে দিয়ে গেলাম দিদি, ও তোমারই মেয়ে। কলকাতায় গেলে এটি আর হয়ে উঠত না। ক্ষীণ কণ্ঠে এই কথাগুলি বলিয়া সে এদিক ওদিক চাইতে লাগিল। চোখ দুইটা জলে ভরিয়া আসিয়াছে। কামিনী তাহার চোখ মুছাইয়া দিয়ে বলিল, বুলার বাবাকে ডেকে দেব? কামিনী তাহার মনের কথা বুঝতে পারিয়াছিল। মালতী মাথাটা একটুখানি কাত করিয়া বলিল, হ্যাঁ। রঞ্জিত কাছে আসিয়া বসিতেই কথা বলিবার অত্যাধিক আগ্রহে কি না জানি না কথা তাহার বন্ধ হইয়া গেল। গলাটা গড়গড় করিতে লাগিল, চোখ দুইটা বার কত কেমন যেন করিল। তারপর সব শেষ। মালতী মরিয়া গেল। কোথা হইতে কি যে হইয়া গেল, ঠিক যেন ভোজবাজির মতো। বুলাকে বুকের ওপর চাপিয়া ধরিয়া কামিনী তার স্বামীকে বলিল, একটা ছেলের জন্য কি কাণ্ডই না করছিলাম, ভগবান কেমন করে জুটিয়ে দিলে দেখো। কোথাকার কে, আলাপ নেই, পরিচয় নেই, মেয়েটাকে দেবার জন্যই যেন ওরা এখানে এসে হাজির হলো। বলিয়া হারাধন বারান্দার ওপর পায়চারি করিতে লাগলো। মনে হইল কি যেন সে ভাবিতেছে। কামিনী বলিল, কথা বলছো না যে? হারাধন বলিল, বেশ তো মানুষ করো, তারপর ভালো একটা বর দেখে বিয়ে দিয়ে দিলেই শ্বশুরবাড়ি চলে যাবে। কামিনী বলিল, বারে, শ্বশুরবাড়ি কেন যেতে দেব? মেয়ে জামাইকে নিজের কাছে রাখবো, আমাদের যা কিছু ওরই তো সব। হ্যাঁ, তা রাখতে পারো। কামিনী বলিল, তা নয় তো কি, এই আমার মেয়ে, এই আমার ছেলে, এই আমার সব। এই বলিয়া বুলাকে সে আরও জোরে বুকের মধ্যে চাপিয়া ধরিয়া তাকে আদর করিতে লাগিল। স্ত্রীর মৃত্যুর পরই রঞ্জিত বাড়ি ফিরিয়া যায় নাই। এখানেই যখন মরিয়াছে, 10 দিন পরে শ্রাদ্ধ শান্তি সারিয়া বাড়িটাকে শুদ্ধ করিয়া দিয়া যাইবে, এই স্থির করিয়াছে। দেশে রঞ্জিতের আপনার জন বলিতে বড় কেউ নাই বলিয়াই মনে হয়। সংবাদ পাইয়া সেখান থেকে তাহার এক মামা আসিয়াছেন, আর এক কর্মচারী আসিয়াছেন। মালতীর শ্রাদ্ধ রঞ্জিত বেশ ঘটা করিয়াই করিল। ব্রাহ্মণ মর্জন চুকিতেও দেরি হইল না। জিনিসপত্র বাঁধা ছাঁদা করিয়া বাড়ি যাইবার জন্য প্রস্তুত হইয়াই
রঞ্জিত হারাধনের সঙ্গে দেখা করিতে আসিল। পায়ে হাত দিয়া প্রণাম করিয়া বলিল, তাহলে আজ আমি? হারাধন বলিল, কি যে বলবো কিছুই বুঝতে পারছি না। এই বলিয়া দুজনে কিয়ৎক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রইল। রঞ্জিত বলিল, বুড়াকে তাহলে? হারাধন বলিল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তার সঙ্গে একবার দেখা করে যাবে বই কি। এসো, তুমি ওপরে এসো। হারাধন আগে আগে চলিল, রঞ্জিত পিছু পিছু। সিঁড়ি পার হইয়া ওদিকের বারান্দা আসিয়া রঞ্জিত বলিল, শুধু দেখা করে নয়, বুলাকে আমি নিয়েই যাব। হারাধন তার স্ত্রীকে ডাকিতে যাইতেছিল, তাহার মুখের কথাটা মুখে আটকাইয়াই রইল। হঠাৎ সে থমকাইয়া পিছন ফিরিল, বলিল, সে কি, ওর মা যে? কথাটা সে আর শেষ করিতে পারিল না। বুলাকে লইয়া কামিনী তাহাদের কাছে আসিয়া দাঁড়াইল। বুলার দিকে হাত বাড়াইয়া রঞ্জিত বলিল, আয়। বুলা একবার কামিনীর মুখের পানে তাকাইল, একবার তাহার বাবার মুখের পানে তাকাইল। রঞ্জিত তাহাকে কোলে তুলিয়া বলিল, তাহলে আসি আমরা। বলিয়া সে পিছন ফিরিয়া বারান্দা পার হইয়া ধীরে সিঁড়ি দিয়ে নামিয়ে চলিয়া গেল। যতক্ষণ দেখা গেল, বুলা এক দৃষ্টে কামিনীর মুখের দিকে ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রইল। হারাধন ও কামিনী পাশাপাশি দাঁড়াইয়া স্তম্ভিত, নির্বাক, কেউ কাহারও মুখের দিকে তাকাইতে পারিল না।